ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের মধ্য দিয়ে ৩৬ দিনের আন্দোলন স্থগিত করলেও আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি সিজেপি। আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীদের মুক্তির প্রতিশ্রুতি সরকার ভঙ্গ করেছে এমন অভিযোগ তুলে মঙ্গলবার থেকেই নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে সংগঠনটি। এদিকে বিহারে ছাত্র বিক্ষোভে গুলি ছোড়ার অভিযোগে এক পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। বিস্তারিত রিপোর্টে। ৩৬ দিনের টানা অবস্থান কর্মসূচি শেষে আন্দোলন স্থগিত করেছিল ককরোচ জনতা পার্টি সিজেপি। তবে সেই বিরতি দীর্ঘস্থায়ী হয়নি। সরকার তার প্রতিশ্রুতি পূরণ করেনি এমন অভিযোগ তুলে আবারও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। সিজেপির মুখপাত্র আশুতোষ রানকা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দাবি করেন, আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো নতুন মামলা না করা এবং আগের সব মামলা প্রত্যাহারের যে প্রতিশ্রুতি সরকার দিয়েছিল তা মানা হচ্ছে না। বিহার ও পশ্চিমবঙ্গে শিক্ষার্থীদের গ্রেপ্তার, দিল্লিতে স্বেচ্ছাসেবকদের আটক এবং বিভিন্ন রাজ্যে আন্দোলনকারীদের হয়রানির অভিযোগও তোলেন তিনি। রানকা আরও বলেন, অবিলম্বে সব মামলা প্রত্যাহার, আটক শিক্ষার্থীদের মুক্তি এবং সমঝোতার লিখিত কপি হাতে তুলে দিতে হবে, নইলে মঙ্গলবার থেকেই নতুন করে রাজপথে নামবে সিজেপি। এরই মধ্যে বিহারের সিওয়ানে ছাত্র বিক্ষোভে AK-47 রাইফেল থেকে গুলি ছোড়ার অভিযোগে এক পুলিশ সদস্যকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। ভাইরাল হওয়া ভিডিওতে ওই কনস্টেবলকে গুলি ছুড়তে দেখা যায়। এ ঘটনায় আহত ৩ আন্দোলনকারী হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে কলকাতায় ছাত্র আন্দোলনের সময় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মীরা। এ সময় কলকাতা প্রেস ক্লাব সহ ৪৬টি প্রেস ক্লাবের সদস্যরা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান। চৈতি সরোয়ার, ৭১। ভারতে অনলাইন ভিত্তিক নতুন সংগঠন E20 জনতা পার্টি কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গডকরির পদত্যাগ দাবি করেছে। ককরোচ জনতা পার্টির আলোচিত আন্দোলনের পর এবার ইনস্টাগ্রাম ভিত্তিক নতুন সংগঠন E20 জনতা পার্টি দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে। কাকরাকে প্রতীক হিসেবে নেওয়া এই সংগঠনটি কেন্দ্রীয় সরকারের 20% ইথানল মিশ্রিত পেট্রোল E20 নীতির বিরোধিতা করছে। তাদের দাবি, E20 জ্বালানির কারণে পুরনো গাড়ির মাইলেজ কমে যাচ্ছে, একই সাথে ক্ষতি হচ্ছে ইঞ্জিনের। তাই বিশুদ্ধ পেট্রোল কেনার সুযোগ এবং জ্বালানির স্বচ্ছ লেবেলিং নিশ্চিত করার পাশাপাশি পরিবহন মন্ত্রী নীতিন গডকরির পদত্যাগ দাবি করেছে তারা। ভারতের সীমান্ত এলাকার বিমান ঘাঁটিগুলোতে শক্তিশালী 11টি J-20 মাইটি ড্রাগন স্টিলথ যুদ্ধ বিমান মোতায়েন করেছে চীন। এনডিটিভি জানিয়েছে এসব তথ্য। স্যাটেলাইট ইমেজিং সংস্থা ভেন্টরের ছবিতে যুদ্ধ বিমানগুলোর অবস্থানের সত্যতা নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, স্যাটেলাইট ছবিগুলো থেকে দেখা যায় চীন চলতি বছরের জুন মাসের শেষের দিকে এবং জুলাই মাসের শুরুতে দুটি বিমান ঘাঁটিতে 11টি J-20 মোতায়েন করেছে। এর মধ্যে গত 9 জুলাই উইঘর স্বায়ত্তশাসিত শিনজিয়াং অঞ্চলের হোতান বিমান ঘাঁটিতে 7টি J-20 বিমান মোতায়েন করা হয়েছিল। এ পর্যন্ত ভারতের সীমান্তে চীনের মোতায়েন করা J-20 যুদ্ধ বিমানের সবচেয়ে বড় সমাবেশ এটি। স্মরণকালের ভয়াবহ দাবানলের কবলে ইউরোপের দুই দেশ স্পেন ও ফ্রান্স। ফ্রান্সে ৪২,০০০ হেক্টর জমি পুড়ে গেছে, সরিয়ে নেওয়া হয়েছে কয়েক লাখ মানুষকে। দুই দেশের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এদিকে বন্যায় বিপর্যস্ত ভারত। আসামে বন্যায় মৃতের সংখ্যা ৬৮ জনে দাঁড়িয়েছে। বন্যা হচ্ছে চীন, জাপান সহ এশিয়ার আরও কয়েকটি দেশেও। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর রিপোর্টে। ইউরোপের একাংশ জুড়ে আবারও শুরু হতে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। স্পেন ও ফ্রান্সে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করতে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এই চরম আবহাওয়ার কারণে দুই দেশেই স্মরণকালের ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আগুনের ভয়াবহ রূপ দেখছে ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চল। দাবানলে বিস্তীর্ণ বনভূমি পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এ পর্যন্ত এই অঞ্চলে ৪২,০০০ হেক্টরেরও বেশি জমি পুড়ে গেছে, ধ্বংস হয়েছে অন্তত ২৪০টি ঘরবাড়ি।
ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর বোর্দোর 15 কিলোমিটারের মধ্যে পৌঁছে গেছে দাবানল। শহরের মেয়র জানিয়েছেন যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। একই রকম দাবানলে বিপর্যস্ত প্রতিবেশী স্পেনও। রাজধানী মাদ্রিদের পশ্চিমে টানা পঞ্চম দিনের মতো জাতীয় জরুরি অবস্থা চলছে। সেখানকার প্রায় 27,000 হেক্টরেরও বেশি এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। এখন পর্যন্ত স্পেন থেকে 1 লাখেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে যখন দাবানল ও খরায় পুড়ছে ইউরোপ, তখন এশিয়ার বিভিন্ন দেশ বিপর্যস্ত বন্যায়। ভারতের আসামে বন্যায় রাজ্যের বিভিন্ন জেলায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে। রাজ্য সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে এই মুহূর্তে 6টি জেলায় 4,45,495 জন বর্তমানে পানিবন্দী আছেন। অন্যদিকে টাইফুন নাউলের প্রভাবে সৃষ্ট বন্যায় চীনের গুয়াংডাং প্রদেশ মারাত্মকভাবে প্লাবিত হয়েছে। গেল রবিবার দক্ষিণ চীনে আঘাত হানে এই ঝড়। কর্তৃপক্ষ সতর্ক করেছে যে মঙ্গলবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এছাড়া জাপানে অতিরিক্ত গরমের পাশাপাশি ভারী বৃষ্টি, ভূমিধস ও বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে। মনিরুজ্জামান বাবু, ৭১। যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে শক্তিশালী টর্নেডোর আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে বহু ঘরবাড়ি বিধ্বস্ত এবং হাজারো মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। সোমবার দুপুরে উইসকনসিনের মিনাসা ও অ্যাপলটন এলাকায় আঘাত হানে শক্তিশালী টর্নেডো। এতে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়, উপড়ে যায় অসংখ্য গাছ, হাজারো মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েন। ড্রোনে ধারণ করা ভিডিওতে দেখা গেছে অ্যাপলটনের বেশ কয়েকটি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, অনেক ভবনের ছাদ উড়ে গেছে এবং বড় বড় গাছ উপড়ে বা ভেঙে পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। ঝড়টিকে অত্যন্ত বিপজ্জনক হিসেবে উল্লেখ করে উচ্চমাত্রার সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস। ইরানের সাথে গভীর আলোচনা চলছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চলমান আলোচনা ব্যর্থ হলে আবারও কঠোর সামরিক পদক্ষেপ শুরু করার হুমকি দিয়েছেন তিনি। অন্যদিকে ইরান বলছে যুক্তরাষ্ট্র যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজে পেতে হিমশিম খাচ্ছে। এদিকে ট্রাম্পের সাথে বৈঠক করতে যুক্তরাষ্ট্র পৌঁছেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান বাবু। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আপাতত সরাসরি সংঘাত বন্ধ থাকায় আবারও কূটনৈতিক সমাধানের আশা দেখা দিয়েছে। বার্তা সংস্থা এপি জানিয়েছে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার দূরত্ব কমাতে কাতার, পাকিস্তান সক্রিয়ভাবে কাজ করছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের সঙ্গে তাদের অত্যন্ত বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে। তবে এই কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে তিনি খুব দ্রুত কঠোর হামলা চালাতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছেন বলে আবারও হুঁশিয়ারি দিয়েছেন। এই মুহূর্তে বেশ বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে। তারা আমাদের বলেছে অনুগ্রহ করে হামলা বন্ধ করুন, চলুন বৈঠকে বসি। এখন আমরা সেই পর্যায়ে আছি, দেখি কি হয়। যদি কোনো সমঝোতা না হয় তাহলে আমরা আবার আগের অবস্থায় ফিরে যাব। তবে ইরান পাল্টা দাবি করে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান প্রদান চললেও বর্তমানে কোনো আলোচনা হচ্ছে না। এর মধ্যেই উত্তর ইরাকে কুর্দি নিয়ন্ত্রিত খোরমোর গ্যাস ক্ষেত্রে ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIB। এই গ্যাস ক্ষেত্র থেকে ওই অঞ্চলের অধিকাংশ বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ করা হয়। এছাড়া ইরানের বার্তা সংস্থা ফার্সের প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন কনসুলেটের নিকটবর্তী এলাকাসহ উত্তর ইরাকের এরবিলে অন্তত 7টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এদিকে ইরান সহ মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্র পৌঁছেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ওয়াশিংটনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এই বৈঠকের। এতে ইরান ইস্যুর পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা ও মধ্যপ্রাচ্যে শান্তি সম্প্রসারণের উদ্যোগ নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়। মনিরুজ্জামান বাবু, ৭১।
ইরানের সাথে যুদ্ধে হতাহত মার্কিন সেনা সদস্যের সংখ্যা কমিয়ে দেখানোর অভিযোগ উঠেছে পেন্টাগনের বিরুদ্ধে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এমন বিষয় উঠে আসার পর হতাহতের তথ্য প্রকাশের পদ্ধতিতে পরিবর্তন এনেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। নতুন ব্যবস্থায় হতাহতের তালিকা দুটি আলাদা ওয়েব পেজে প্রকাশ করা হচ্ছে, ফলে যুদ্ধে মোট ক্ষয়ক্ষতিপূর্ণ চিত্র এক জায়গায় পাওয়া কঠিন হয়ে পড়েছে। একই সাথে সংবাদ মাধ্যমটি বলছে চলতি মাসে আহত সেনা সদস্যের সংখ্যা আগের চেয়ে বেশি। বিস্তারিত আরাফাত ইসলামের রিপোর্টে। ইরানের সঙ্গে যুদ্ধে হতাহত মার্কিন সেনা সদস্যের সংখ্যা কমিয়ে দেখানোর অভিযোগে তোপের মুখে পেন্টাগন। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানে প্রকাশিত প্রতিবেদনের পর টনক নড়ে পেন্টাগনের, বদলে ফেলা হয় তথ্য প্রকাশের ধরন। প্রকাশিত প্রতিবেদনে দ্য গার্ডিয়ান বলছে চলতি মাসে আহত সেনার সংখ্যা আগের হিসেবের চেয়ে বেশি। গেল ৭ জুলাই থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান যুদ্ধবিরতি ভেঙে পুনরায় সংঘাতে জড়ায় দেশ দুটি। পেন্টাগনের নতুন পদ্ধতির আওতায় ৭ জুলাই পরবর্তী হতাহতের তথ্য আর ইরান যুদ্ধের মূল তালিকায় রাখা হচ্ছে না। হতাহতের তথ্য দুটি পৃথক ওয়েব পেজে প্রকাশ করা হচ্ছে। ফলে সংঘাত শুরুর পর থেকে মোট কতজন মার্কিন সেনা নিহত বা আহত হয়েছেন তা সহজে নির্ধারণ কঠিন হয়ে পড়েছে। সংশোধিত হিসেব মতে ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ১৮ জন মার্কিন সেনা সদস্য নিহত হয়েছেন, আহত আরও ৬২৪ জন। এর মধ্যে ৭ জুলাই থেকে সংঘাত নতুন করে তীব্র হবার পর আহত হয়েছেন ২০৭ সেনা, যা পেন্টাগনের আগের প্রকাশিত তথ্যের তুলনায় ১৪২ জন বেশি। জর্ডান ও ইরাকে নিহত ৪ মার্কিন সেনার তথ্য কিছু সময়ের জন্য পেন্টাগনের মূল হতাহত সংক্রান্ত ওয়েব পেজ থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। পরে ওই ৪ জনের তথ্য পুনরায় প্রকাশ করা হলেও এবার তাদের বিদেশে পরিচালিত অভিযানে হতাহত নামে নতুন একটি আলাদা শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশ্লেষকদের মতে নতুন এই তথ্য শ্রেণী বিন্যাসের কারণে ইরান যুদ্ধের সামগ্রিক মার্কিন সামরিক হতাহতের প্রকৃত চিত্র এক জায়গায় পাওয়া আগের তুলনায় আরও কঠিন হয়ে পড়েছে। আরাফাত ইসলাম, ৭১। শুধু হরমুজ নয়, মধ্যপ্রাচ্যের সংঘাত এখন ছড়িয়ে পড়ছে নতুন নতুন ফ্রন্টে। যুক্তরাষ্ট্র ও ইরান সাময়িকভাবে সামরিক অভিযান কমিয়ে আলোচনার সুযোগ তৈরি করলেও যুদ্ধের প্রভাব পৌঁছে গেছে লোহিত সাগর, কাস্পিয়ান সাগর এবং ইরানের অর্থনীতিতে। ফলে যুদ্ধবিরতির আড়ালেও বাড়ছে নতুন সংঘাতের আশঙ্কা। বিস্তারিত রিপোর্টে। টানা কয়েকদিনের সংঘাতের পর আপাতত ইরানের নতুন হামলা চালায়নি যুক্তরাষ্ট্র। ইরানও মার্কিন ঘাঁটি কিংবা আঞ্চলিক লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা থেকে বিরত রয়েছে। ওয়াশিংটনের দাবি, সামরিক চাপ বজায় রেখেই কূটনৈতিক পথ খোলা রাখতে চাইছে ট্রাম্প প্রশাসন। তবে যুদ্ধ থেমে থাকলেও উত্তেজনা থেমেনি। ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা ইয়েমেন থেকে সৌদি আরবের জিজান ও ইয়ানবুর আরামকো তেল স্থাপনায় হামলার দাবি করেছে। জিজানের শোধনাগারের কাছে ধোঁয়া উঠতে দেখা গেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। বিশ্লেষকদের আশঙ্কা, এতে হরমুজের পাশাপাশি বাব আল মানদেব প্রণালীও নতুন ঝুঁকির মুখে পড়তে পারে। একই সময়ে ইয়েমেনেও আবারও বড় ধরনের সংঘাতের লক্ষণ দেখা যাচ্ছে। সৌদি সমর্থিত সরকারি বাহিনী হুথিদের অবস্থানে বিমান হামলা চালিয়েছে। দুপক্ষই নতুন করে সেনা ও অস্ত্র মোতায়েন বাড়াচ্ছে। এতে ২০২২ সালের যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। সংঘাতের আরেকটি নতুন মাত্রা যোগ হয়েছে কাস্পিয়ান সাগরে। ইরানের অভিযোগ, তাদের একটি বাণিজ্যিক জাহাজে ইউক্রেন হামলা চালিয়েছে। এতে একজন নাবিক নিহত ও কয়েকজন আহত হয়েছেন। ইউক্রেন হামলার কথা স্বীকার করলেও দাবি করেছে জাহাজটি সামরিক কার্যক্রমে সহায়তা করছিল। ঘটনাকে কেন্দ্র করে কিয়েভের কূটনীতিককে তলব করেছে তেহরান। তবে যুদ্ধের প্রভাব সবচেয়ে বেশি পড়ছে ইরানের অর্থনীতিতে। মার্কিন নৌ অবরোধ, তেল রপ্তানির অনিশ্চয়তা, গ্যাস উৎপাদনে বড় ধরনের ক্ষতি এবং জ্বালানির ঘাটতিতে চাপে পড়েছে দেশটি। চীনের সাথে ইরানের বাণিজ্য কমেছে উল্লেখযোগ্যভাবে। বিদ্যুৎ সংকট, মূল্যস্ফীতি ও ক্রমবর্ধমান দারিদ্র্য দেশের অভ্যন্তরীণ চাপ আরও বাড়িয়ে তুলছে। বিশ্লেষকদের মতে যুদ্ধ এখন আর শুধু মধ্যপ্রাচ্যের সীমাবদ্ধ সংঘাত নয়, লোহিত সাগর, কাস্পিয়ান সাগর এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে ঘিরে এটি ধীরে ধীরে বৃহত্তর ভূ রাজনৈতিক সংকটে রূপ নিচ্ছে। চৈতি সরোয়ার, ৭১।
একটি পূর্ণাঙ্গ শান্তি চুক্তির লক্ষ্যে আগামী সপ্তাহে ইতালির রোমে বৈঠকে বসবেন ইসরায়েল ও লেবাননের কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে জানিয়েছে 4 থেকে 6 আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এই বৈঠক অনুষ্ঠিত হবে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা বলেন, এই কারিগরি পর্যায়ের আলোচনায় জুনের শেষ দিকে ঘোষিত চুক্তি পুরোপুরি বাস্তবায়নের বিষয়টি গুরুত্ব পাবে। পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়, আলোচনায় পাইলট জোন আরও সম্প্রসারণ, সীমান্ত সংক্রান্ত বাকি সমস্যার সমাধান এবং একটি পূর্ণাঙ্গ শান্তি ও নিরাপত্তা চুক্তির দিকে এগিয়ে যাওয়ার বিষয় নিয়ে আলোচনা হবে। গত সপ্তাহে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দক্ষিণ লেবাননের একটি পাইলট জোন থেকে তাদের প্রথম ধাপের সেনা প্রত্যাহার সম্পন্ন করে। তবে বৈরুত অভিযোগ করেছে, ওই এলাকায় লেবাননের সশস্ত্র গোষ্ঠীগুলোর কার্যক্রম পরিচালনায় জেরুজালেম বাধা সৃষ্টি করছে। ইউক্রেনে আকাশপথে হামলা বন্ধে নতুন প্রস্তাব নিয়ে ওয়াশিংটনে বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আকাশপথে হামলা বন্ধের একটি প্রস্তাব নিয়ে আলোচনা করছেন। নতুন করে শান্তি আলোচনা শুরুর জন্য প্রস্তাবটি রাশিয়ার কাছেও তুলে ধরা হবে। এর আগে একই ধরনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে ইউক্রেনের ধারণা, ধারাবাহিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ার অর্থনীতির ওপর চাপ বাড়ায় মস্কোর অবস্থানে পরিবর্তন আসতে পারে। এদিকে ব্রিটেন সফর শেষে ওয়াশিংটনে যাচ্ছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। সেখানে ট্রাম্পের সাথে বৈঠকে যুদ্ধবিরতি প্রস্তাবটি আলোচনায় আসবে। অন্যদিকে রবিবার ভোরে আবারও কিয়েভে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এছাড়া ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে আরও কয়েকটি হামলায় অন্তত 6 জন নিহত হয়েছেন। মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে বন্দুক হামলায় 1 জন নিহত এবং 2 জন আহত হয়েছেন। সোমবার দেশটির প্রেসিডেন্ট প্রাসাদ এবং জোকালো পাবলিক স্কোয়ারের পাশে গোলাগুলির এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, হামলার ঘটনাটি মেক্সিকো সিটির সান্তো ডোমিঙ্গো চত্বরে ঘটেছে। গুলিতে 42 বছর বয়সী এক পুরুষ নিহত হয়েছেন। আহত 2 জনও পুরুষ, 2 জনেরই বয়স 39 বছর। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, হামলাকারী গুলি করার পরপরই মোটরসাইকেলে করে পালিয়ে গেছেন। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। হামলাকারীকে গ্রেপ্তারে অভিযানও চলছে বলে জানানো হয়েছে। 28 জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে দেয়া এক বার্তায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO জানিয়েছে, বিশ্বে হেপাটাইটিস সি-তে আক্রান্ত মানুষের সংখ্যার দিক থেকে শীর্ষ 10 দেশের একটি বাংলাদেশ। হেপাটাইটিস প্রতিরোধ, পরীক্ষা এবং চিকিৎসা সেবায় মানুষের প্রবেশাধিকার বাড়াতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানিয়েছে সংস্থাটি। সংস্থাটির তথ্য অনুযায়ী দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলে আনুমানিক 4 কোটি 30 লাখ মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত। বাংলাদেশের সাধারণ জনগোষ্ঠীর মধ্যে সক্রিয় হেপাটাইটিস সি সংক্রমণের হার আনুমানিক 0.6%। তবে রোহিঙ্গা শরণার্থী সহ ঝুঁকিপূর্ণ ও সেবাবঞ্চিত জনগোষ্ঠীগুলোর মধ্যে এই রোগের লক্ষণ তুলনামূলকভাবে অনেক বেশি। WHO জানায়, ভাইরাল হেপাটাইটিসে মৃত্যুর প্রায় 95% জন্য দায়ী হেপাটাইটিস বি ও সি। এই ছিল এখনকার আয়োজনে বিশ্বের নতুন খবর এবং বিশ্লেষণ নিয়ে। পরবর্তী বিশ্বযোগ আগামীকাল সকাল 9:30টায়। সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71 সাথে।